এই ডিপ স্টেটেরও যিনি মজা নেন, যিনি উপকারভোগী হন, তার কাছে এটা বড় মধু। আর যিনি আক্রান্ত হন তিনি তখন অত্যন্ত দেশপ্রেমিক হয়ে যান। আর যারা সরকার চালায় তারা নির্বাচিত হয় না। এই যারা সরকার চালায় তারা নির্বাচিত হয় না, এরাই হচ্ছে ডিপ স্টেট। এই জায়গাতে বলবো যে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে শেখ হাসিনা যা বলেছেন সবই সত্য, এবং তিনি কোনোটিতেই কোনোটির ফাঁদে পা দেননি। এর পরবর্তীতে যদি আপনি 90-এর এরশাদ পতন ধরেন, ওখানেও ডিপ স্টেটের ফাংশন ছিল। 111-এ তো আচ্ছা মতোই ছিল, 24-এ এসে আরও ভালোভাবে ছিল, পাকাপোক্তভাবে। এই ডিপ স্টেটেরও যিনি মজা নেন, যিনি উপকারভোগী হন, তার কাছে এটা বড় মধুর। আর যিনি আক্রান্ত হন তিনি তখন অত্যন্ত দেশপ্রেমিক হয়ে যান। এই এক ট্র্যাজেডির মধ্য দিয়ে কিন্তু আমরা এই পর্যন্ত যদি বলি 71-এর পর থেকে সবাই ডিপ স্টেটের মজা নিয়েছে। হ্যাঁ, সবাই মজা নিয়েছেন এবং এটার জন্য লালায়িত থাকেন। কিন্তু যিনি ওই ভাগটা পান না, ওই শরিকানা পান না, বঞ্চিত হন বলে মনে করেন, তখন উনি একটু কান্নাকাটি করেন আর আশা করেন যে তার কান্নাকাটির সাথে আমিও যেন একটু কান্নাকাটি করি। ডিপ স্টেটের যে মজা, ছানা মাখন সন্দেশ, এটা খাইতে তো চান আপনি না পেলে আপনি তখন দেশপ্রেমিক। আপনার দেশপ্রেম নিয়ে আপনি থাকেন, কিন্তু তারা সাফল্যের সাথে, দক্ষতার সাথে জনগণকে ইনভলভ করতে পারে। আর আমাদেরকে নানান জরুরি কাজের মধ্যে এই ধরনের বিষয় দিন কয়েক অনেকটা নাচানোর মতো করে আমাদেরকে ইনভলভ করেন। কদিন পরে দেখবেন আমরা আগামী 2 দিন পরে অন্য এক সাবজেক্ট নিয়ে ব্যস্ত হয়ে যাব। অথবা যারা এখন ডিপ স্টেটকে গালি দেন, তারাও ওখানে কোনো শরিকানা পান কিনা, পেলে তারাও খুশি হয়ে যাবে, ফকর পান কিনা, তারা ওখানে দেশের স্বার্থে জড়িয়ে যাবেন। আর তাদের তো বয়ান হচ্ছে দেশের স্বার্থে, যা করেন সব দেশের স্বার্থে আর জনস্বার্থে। বিদেশি টাকা পাচার করলেও আমাদের ওটাও জনস্বার্থে। জি, মঞ্জুর আলম পান্না একটু শুনতে চাই। আসলে মেরিন ইনসাইট যে পত্রিকাটা, এটা তো ইন্ডিয়ান পত্রিকা, যদিও কেউ অনেকে মনে হয় ইন্ডিয়ান পত্রিকা থেকে কিছু কিছু প্রোপাগান্ডা ছড়ানো হয়, এন্টি ইন্ডিয়ান, যে আমাদের দেশে একটা তো সংস্কৃতি গড়ে উঠেছে, সেটা হয় ইন্ডিয়ার কারণে হোক বা আমাদের দেশের আওয়ামী লীগ সরকারের কারণে হোক। কিন্তু এটাকেও কি প্রোপাগান্ডা মনে করেন কিনা, যে নিউজটা হয়েছে যে যদি বলি এভাবে ইউএস প্ল্যানস টু ডিপ্লয় ওয়ারশিপ ইন বাংলাদেশ ক্লোজার টু ইন্ডিয়া এন্ড চায়না? এই নিউজটা আরও 4-5 দিন আগের নিউজ। জি, ওটা আমি দেখেছি। এই নিউজটা কিন্তু আরও অনেক পত্রিকাতে এসেছে, বাইরের গণমাধ্যমে। আমি সে বিষয়ে আসছি, শুধু আমি একটু বিনয়ের সঙ্গে, কামাল ভাইয়ের কথার সঙ্গে একটু দ্বিমত পোষণ করছি। 71-এ কিন্তু ডিপ স্টেটে খেলা ছিল না, 71-এ আন্তর্জাতিক শক্তি খেলা ছিল। ডিপ স্টেট হচ্ছে বিশেষ করে বহুজাতিক কোম্পানিগুলো বা ব্যবসায়িক গ্রুপের, যেমন এই মুহূর্তে ডিপ স্টেটে হয়ে খেলছে, আমরা একজনের নাম জানি, জর্জ সরোসের ছেলে আরেক কি সরোস, তিনি আবার মাঝে এলেন, ডক্টর ইউনূসের সাথে দেখা সাক্ষাৎ করলেন। অর্থাৎ রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র বলতে এই যে বিশেষ সুবিধাভোগী বহুজাতিক কোম্পানি বা বহুজাতিক ব্যবসায়ী গোষ্ঠী, এরাই কিন্তু খেলে। যেমন বার্ট্রান্ড রাসেলের একটা কথা আছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে, যারা মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচিত হয় তারা সরকার চালায় না, আর যারা সরকার চালায় তারা নির্বাচিত হয় না। এই যারা সরকার চালায় তারা নির্বাচিত হয় না, এরাই হচ্ছে ডিপ স্টেট। অর্থাৎ আপনি ইহুদি থেকে ইহুদি রাষ্ট্র, আপনার জেরুজালেম থেকে ইসরায়েল, দুঃখিত, ইসরায়েল, তারাই তো নিয়ন্ত্রণ করে বা মার্কিন নির্বাচনগুলো। হ্যাঁ, আর কারা নির্বাচন পরিচালনা করে? বহুজাতিক কোম্পানিগুলো। এই যেমন বোয়িং বিমান, বোয়িং উড়োজাহাজ বিক্রি করা নিয়ে এত কথাবার্তা, এরাই তো সব বড় বড় ব্যবসায়ী। এবং এই বোয়িং উড়োজাহাজ বিক্রি করা নিয়ে তো সেই আওয়ামী লীগ থাকতেই দেন দরবার শুরু হয়েছে, পিটাস মাঝে এটা দেন দরবার শুরু করলো, সেটি এখন এসে বাস্তবে রূপ লাভ করলো। আওয়ামী লীগ কিন্তু ওইখানে যায়নি। যাই হোক, সে প্রসঙ্গে পরে আসছি। আপনি প্রশ্ন করছেন যে মেরিটাইম ইনসাইট যেটা, সে বিষয়ে প্রোপাগান্ডা কিনা দেশের অস্তিত্ব করবার জন্য। শুনেন, প্রোপাগান্ডা ডিফেন্স স্কোপ নামে মার্কিন একটা সোকল্ড অনলাইন পোর্টাল ডক্টর ইউনূস ক্ষমতা আসার পরপরই এই প্রোপাগান্ডা, এই নিউজটি ছড়ালো যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জায়গা থেকে শেখ হাসিনা $500 মিলিয়ন বা $5 বিলিয়ন সরিয়েছে, এরকম আমার যদি এক্সাক্ট সংখ্যা মনে না থাকে। এবং সেটা নিয়ে হুমড়ি খেয়ে পড়লো বাংলাদেশের গণমাধ্যম। ওটার খুব ইম্পর্টেন্স আছে, ওটার ডিফেন্স স্কোপ নামটা খুব আরও বেশি স্ট্যান্ডার্ড এবং মার্কিন ভিত্তিক, মার্কিন বেজ। কিন্তু মেরিটাইম ইনসাইট যে আপনার দিল্লির পত্রিকা, আমার একটি অ্যালার্জি আছে। দিল্লির কোনো পত্রিকার রেফারেন্স কথা বলবো, আমাকে আবার দিল্লির দাস বানায় দেয় কিনা, দিল্লির দালাল বানায় দেয় কিনা, আমি অনেক সতর্ক থাকি। বাস্তবতা যেটি এখন হচ্ছে
এটির ভিত্তি অবশ্য রয়েছে, এটি উড়িয়ে দেওয়ার কোনো কারণ নেই। কেন? আপনার আলোচনার মূল যে সাবজেক্ট আজকে আকসা এবং জেসমিয়া, এই আকসা এবং জেসমিয়া চুক্তি নিয়ে কিন্তু কথা এই প্রথম হচ্ছে না। আওয়ামী লীগ ক্ষমতা থেকে বিদায় হওয়ার আগে 2024-এর 5 আগস্ট, তার আরও 4-5 বছর আগে থেকে এই বিষয়ে কথাবার্তা হচ্ছিল, যুক্তরাষ্ট্র চাপ দিচ্ছিল, এবং 2024-এর 7 জানুয়ারি নির্বাচনের আগে সম্ভবত ডিসেম্বর বা নভেম্বরের দিকে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন তিনি সাংবাদিকদের বলেছিলেন যে আপাতত নির্বাচনের আগে আমরা কোনো ধরনের বিদেশি চুক্তিতে যাচ্ছি না। আওয়ামী লীগ কিন্তু 4-5 বছর ধরে নানান ধরনের টালবাহানা করছিল যে এই চুক্তি করবে না, কিছু দূর আগায় কিছু দূর পিছায়, কিছু দূর আগায় কিছু দূর পিছায়, 4-5 বছর এভাবে কাটিয়েছে এবং সরাসরি নির্বাচনের আগে বলেই ফেললেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী যে এই চুক্তিতে আমরা আপাতত যাচ্ছি না, নির্বাচনের পরে দেখা যাবে। তো নির্বাচনের পরে তার 7-8 মাস ক্ষমতায় ছিল, ওটা ওইভাবে ঝুলিয়ে রাখছিল। এই জায়গাতে বলবো যে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে শেখ হাসিনা যা বলেছেন সবই সত্য এবং তিনি কোনোটিতেই কোনোটির ফাঁদে পা দেননি। এখন দেখা যাচ্ছে সেই বিষয়, এবং এটি তো আপনি কেন বুঝতে পারছেন না, মার্কিন যে কথিত বাণিজ্য চুক্তি, সেই চুক্তির অধীনে যাবতীয় সব রয়েছে। কেন আমরা এটিকে গোলামি চুক্তি বলছি? গোলামি চুক্তি নিয়ে এখন নতুন করে বলা কিছু নেই, অনেক আলোচনা হয়েছে। এই যে $15 বিলিয়ন কত না, 1500 কোটি ডলার, না 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 না, এই যে 15টি বোয়িং উড়োজাহাজ কিনতে 34,000 কোটি টাকা, 34,000 কোটি টাকা আমাদেরকে দিতে হবে। এলএনজি আমদানি করতে হবে $15 বিলিয়ন। তারপরে আপনার যে শুকুরে মাংস টাংস ইত্যাদি ইত্যাদি, কৃষিজাত দ্রব্য থেকে সব কিছু আপনি নিয়ে আসতে হবে। অন্য কোনো রাষ্ট্রের সাথে কম্পারিজনে যাওয়া যাবে না। যুক্তরাষ্ট্র যেই দামে দেবে আমাদেরকে একেবারে বার্গেনিং ছাড়া আমাদেরকে সেটা নিতে হবে। চীন থেকে কোনো সমরাস্ত্র আনা যাবে না, এবং যুক্তরাষ্ট্র যেসব দেশের উপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে সেই সব রাষ্ট্রের সঙ্গে আমরা কোনো চুক্তিতে যেতে পারবো না। এটা গুলামি ছাড়া আর কি হতে পারে? গুলামির চেয়ে জঘন্য কোনো নাম শব্দ যদি থাকে সেটি ব্যবহার করতে হবে। কথা প্রসঙ্গে অফ দ্য রেকর্ড শো শুরু হওয়ার আগে কামাল ভাই একটি শব্দ উচ্চারণ করছিলেন, দাস অনুদাস। এটা হচ্ছে গোলাম না, গোলামের গোলাম। অর্থাৎ যুক্তরাষ্ট্র সরকার যাদের গোলামি করে আমরা আবার তাদের গোলামি করছি। এটা দাস অনুদাসের সমতুল্য চুক্তি। অতএব এটির তো বেজ আছে। এবং আপনি দেখেন যে এই যে চুক্তিটি করে যাওয়া হয়েছে, ডক্টর ইউনূস করে গেছেন, আমি নিজে বলেছি যেহেতু নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকারে আসবে, আমি নির্বাচন আগের কথা বলছি, সম্ভবত আমি আপনার এখানেও বলে গেছি যে ডক্টর ইউনূস বিএনপির ডানা ছেটে দিয়ে গেলেন। বিএনপি ক্ষমতা আসার পরে সে আর স্বাধীনভাবে উঠতে পারবে না, স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। এখন কষ্টের সঙ্গে বলতে হচ্ছে, এটা এখন ওপেন সিক্রেট যে বিএনপির ডানা ডক্টর ইউনূস একা ছাটেননি, বিএনপির ডানা বিএনপি নিজেও ছেটেছে। একসাথে মিলেমিশে এই চুক্তিগুলো করা হয়েছে ক্ষমতায় আসার জন্য, কেউ ক্ষমতায় টিকে থাকতে, অথবা কেউ আবার যুক্তরাষ্ট্রের যে এজেন্ডাগুলো রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য। জি।